নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল অ্যাস্ট্রোলজি। বন্ধুরা, আগামী 1 মাসের মধ্যে ভারতবর্ষের সাপেক্ষে ভারতবর্ষের মঙ্গলের মহাদশা শুরু হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা মঙ্গলের এই মহাদশা ভারতবর্ষের সাপেক্ষে কি কি ঘটনা ঘটাতে চলেছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। নেক্সট 7 বছর অর্থাৎ 2025 থেকে 2032 পর্যন্ত এই মঙ্গলের মহাদশা চলাকালীন অবস্থায় ভারতবর্ষে কি কি ঘটবে বা কি কি ঘটতে পারে সেই সম্পর্কে একটা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। মঙ্গলের এই মহাদশা চলাকালীন অবস্থায় আমরা কি কি উপায় করলে ভালো থাকব এবং আমাদের দেশকেও সেই উপায়গুলি করে আমরা ভালো রাখব তার সম্পর্কে একটা আলোচনাও আমরা করব। কারণ আমাদের দেশের ওপর যখন মঙ্গলের মহাদশা শুরু হবে তার এফেক্ট কিন্তু আমাদের ওপরেও পড়বে। তাই আশা করব আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে পুরো দেখবেন, স্কিপ করবেন না। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। স্বাধীন ভারতবর্ষের হরোস্কোপকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন ভারতবর্ষের হলো বৃষ লগ্ন এবং লগ্নেই রাহু উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন। লগ্নের দ্বিতীয়ভাবে মঙ্গল মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করছেন। ভারতবর্ষের যেহেতু বৃষ লগ্নের কুণ্ডলী এবং বৃষ লগ্নের সাপেক্ষে মঙ্গল হলেন একটি অশুভ গ্রহ। মঙ্গল শুধু অশুভ গ্রহই নয়, বৃষ লগ্নের সাপেক্ষে মঙ্গল সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি। এই সপ্তম ভাবের অধিপতি হওয়ার জন্য মঙ্গল হলেন বৃষ লগ্নের সাপেক্ষে মারক গ্রহ। আরও একটি অশুভ ব্যাপার হলো মঙ্গল ভারতবর্ষের জন্মছকের ভিত্তিতে তিনি দ্বিতীয় ভাব অর্থাৎ মারক ভাবেই অবস্থান করছেন। আমরা যদি আরও গভীরভাবে আলোচনা করি তাহলে দেখব মঙ্গল আবার রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে অবস্থান করছেন। আদ্রা একটি খুব ইন্টেন্স নক্ষত্র। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো আপনারা খেয়াল করবেন মঙ্গল শুধু অশুভ এবং মারক গ্রহই নয় ভারতবর্ষের সাপেক্ষে, তিনি আবার পাপ কর্তারি যোগেও দুষ্ট হয়ে আছেন। অর্থাৎ মঙ্গলের দ্বাদশ ভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে রবি শনির মতো ক্রূর গ্রহ অবস্থান করছেন। অর্থাৎ মঙ্গল এই ক্রূর গ্রহগুলির মধ্যে আবদ্ধ হয়ে আছেন। আপনারা এই বিষয়গুলি দেখেই বুঝতে পারছেন যে মঙ্গলের এই অবস্থান এবং আগামী মঙ্গলের মহাদশা যেটি আসতে চলেছে সেটি কত খারাপ হতে চলেছে ভারতবর্ষের জন্য। সবার প্রথমে তো মারক গ্রহ মারক ঘরে উপস্থিত, যার ফলে বিভিন্ন রকম বাধা আমাদের দেশ ভারতবর্ষকে এই সময় ফেস করতে হবে। মঙ্গল আমাদের ভারতবর্ষের হরোস্কোপের সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি। দ্বাদশ হলো ব্যয়ের ঘর, লসের ঘর, আর সপ্তম হলো প্রতিদ্বন্দ্বীদের ঘর। আগামী 7 বছর ভারতবর্ষকে তার প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। দেখুন, চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা ভালো জিনিস, কিন্তু এই সামনের 7 বছর ভারতকে যে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে সেটি হবে খুব নোংরা এবং কাট থ্রোট টাইপের একদম। ফলস্বরূপ ভারতকে কিন্তু কিছু অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন এই সময় হতে হবে। যখন আমরা কোনো দেশের হরোস্কোপ বিচার করি তখন দেখা যায় যখনই সপ্তম ভাবের অধিপতির মহাদশা শুরু হয় তখনই সেই দেশ কোনো না কোনো যুদ্ধে আবদ্ধ হয়ে পড়ে। আর ভারতবর্ষের জন্মছকে মঙ্গল তো সপ্তম ভাবেরই অধিপতি, আর মঙ্গল হলেন যুদ্ধ, ভায়োলেন্স এবং অ্যাকশানের দেবতা। অর্থাৎ মঙ্গলের এই মহাদশা চলাকালীন সময়তে ভারতকে কিন্তু যুদ্ধের সম্মুখীন হতে হবে। আপনারা যদি খেয়াল করেন মঙ্গলের মহাদশা শুরু হওয়ার আগেই কিন্তু ভারত একটি 4 দিনের যুদ্ধ পাকিস্তানের সাথে আবদ্ধ হয়ে পড়েছিল। অর্থাৎ মঙ্গলের মহাদশা আসার আগেই আমরা কিন্তু যুদ্ধের একটি ঝলক দেখে নিয়েছি। আগেই বলেছি মঙ্গল আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করছেন, আর আদ্রা হলো একটি ইন্টেন্স নক্ষত্র এবং এই নক্ষত্রটি ঝড়, সাইক্লোন ইত্যাদিকে ডিনোট করে। অর্থাৎ আগামী 7 বছর ভারতবর্ষের উপর কিন্তু বিভিন্ন দিক থেকে
বিভিন্ন প্রকারের ঝড় আসতে চলেছে। তার জন্য ভারতবর্ষকে এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে কিন্তু তৈরি থাকতে হবে। কোন দিক থেকে ঝড়গুলি আসবে সেগুলিকে দেখতে গেলে আপনারা যদি খেয়াল করেন, ভারতবর্ষের জন্মছকে মঙ্গল দ্বিতীয়ভাবে রাহুর নক্ষত্রে অবস্থান করছেন। রাহু আবার উচ্চস্থ অবস্থায় লগ্নে অবস্থান করছেন। আর মঙ্গল রয়েছেন বুধের রাশি মিথুন রাশিতে। সেই বুধ তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছেন। তৃতীয় ভাব হল প্রতিবেশীদের ঘর, অর্থাৎ আগামী 7 বছর ভারতবর্ষ তাদের প্রতিবেশী রাষ্ট্রের থেকে অনেক দিক থেকে চাপে পড়বে। আপনারা যদি ভারতবর্ষের জন্মছক বা হরোস্কোপটাকে খেয়াল করেন তাহলে দেখবেন ভারতবর্ষের হরোস্কোপে 3rd হাউসে অনেকগুলি গ্রহ একত্রে অবস্থান করছেন, যার ফলে এই ঘরটি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং তার সাথে মঙ্গলের ডিসপোজিটর বুধও সেই তৃতীয় ঘরেই অবস্থান করছেন। আপনারা যদি দেখেন, ভারতবর্ষ যবে থেকে স্বাধীন হয়েছে তবে থেকে তার প্রতিবেশীদের সাথে ভারতবর্ষের কিন্তু একটা টানাটানির সম্পর্ক কিন্তু রয়েই গেছে, আর এটা থাকবেও, এবং নেক্সট 7 বছরে এটা আরও বাড়বে। আপনারা দেখবেন, আমরা যাদের স্বাধীন হতে সাহায্য করলাম সেই বাংলাদেশ আমাদেরকে এখন চোখ দেখাচ্ছে। যে দেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের কত সৈনিকের মৃত্যুবরণ করতে হলো, আমাদের কত রিসোর্সের ক্ষতি হলো, সেই দেশ আমাদেরকে এখন চোখ রাঙাচ্ছে। শুধু বাংলাদেশই নয়, আপনারা যদি নেপালকেও দেখেন, যে দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক প্রায় 5,000 বছর পুরনো, তাদের সাথেও আমাদের সম্পর্কের কিন্তু টানাপোড়েন চলছে। শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক মাঝে মাঝে উন্নতি আবার অবনতি লেগেই রয়েছে। এই শ্রীলঙ্কার জন্যই আমরা আমাদের ভারতবর্ষের এক প্রধানমন্ত্রীকে হারিয়েছি। পাকিস্তানের কথাটা আর কিছু না বললেই চলে। যে দেশকে আমরা টাকা দিলাম, স্থান দিলাম, নিজেদের ধর্ম অনুযায়ী থাকার জন্য জায়গা দিলাম, তারাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। অলরেডি আমরা তাদের সাথে 4 থেকে 5টা যুদ্ধ লড়ে ফেলেছি। তারপর আছে চীন, যার সাথে আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে সবসময় একটা টানাপোড়েন লেগেই আছে, তার সাথেও আমরা যুদ্ধে লড়েছি। আর বর্তমানে চীনের সাথে আমাদের কিন্তু ছায়াযুদ্ধ চলছেই। আর রইল ভুটানের সাথে সম্পর্ক। কিছু বলা শক্ত, কারণ তারা কোন দিকে থাকবে সেটা বোঝা খুব মুশকিল। ভুটান সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, এই ভুটান কিন্তু প্রচুর হিন্দুদের হত্যা করেছে এবং অনেক হিন্দুদের সেখান থেকে বিতাড়িতও করা হয়েছে অতীতে। মালদ্বীপের সাথে আমাদের সম্পর্ক ভালো মন্দ মেশানো। আর রইল বার্মা বা মায়ানমার। তারা আমাদের ডাইরেক্টলি হয়তো তেমন কিছু ক্ষতি করে না, কিন্তু তাদের যে রেবেলরা রয়েছে তারা মণিপুর, মিজোরাম ইত্যাদি দিয়ে ঢুকে কয়েক দশক ধরে আমাদের ভারতবর্ষকে বিরক্ত করে যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের সাথে তার প্রতিবেশীদের সম্পর্ক চিরকালই একটু প্রবলেমেটিক ছিল, আর এই মঙ্গলের মহাদশা যখন শুরু হবে সেই প্রবলেমগুলো আরও বেশি বৃদ্ধি পেতে শুরু করবে। দেখুন, অতীতে বা বর্তমানে নর্থ ওয়েস্ট বা ওয়েস্ট ফ্রন্টিয়ার থেকে আমাদের ভারতবর্ষের উপর বিভিন্ন বাধা আসছে এবং আসবে। তবে বর্তমানে যেহেতু মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছেন ভারতবর্ষের হরোস্কোপে, তাই উত্তর পূর্ব বা পূর্ব ভারতে বেশি বাধার সম্মুখীন ভারতকে হতে হবে আগামী 7 বছর। আপনারা দেখবেন, সেপ্টেম্বর মাসে যখন মঙ্গলের মহাদশা শুরু হয়ে যাবে তখন থেকেই আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব এবং পূর্ব প্রান্তে অবস্থিত দেশগুলির থেকে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে। বিশেষ করে বাংলাদেশ, নেপাল, বার্মা, ভুটান ইত্যাদি প্রতিবেশী দেশের থেকে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ এখান থেকেই বেশি সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতবর্ষের হরোস্কোপে যেহেতু মঙ্গল আদ্রা নক্ষত্রে অবস্থান করছেন, আর আদ্রা নক্ষত্র ঝড়কে বোঝায়, তাই এই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের সাইক্লোন বা সুনামির মতো কিছু সিচুয়েশন কিন্তু ভারতকে ফেস করতে হবে। তার সাথে জল রিলেটেড, যেমন ফ্লাড, মেঘভাঙা বৃষ্টি ইত্যাদির মতো পরিস্থিতি কিন্তু ভারতকে এই সময়কালে ফেস করতে হবে। তার সাথে সাথে সমাজে অনেক বেশি ইনটলারেন্স বেড়ে যাবে। মানুষ অনেক বেশি তাড়াতাড়ি রাগান্বিত হয়ে পড়বে, হিংসা বেড়ে যাবে, বিশেষ করে ধর্মজনিত হিংসা, অর্থাৎ
কমিউনাল ভায়োলেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি ভিত্তিতে কিন্তু এই সময় একে অপরের সাথে বিবাদ, মারামারি বা রায়েট লাগার মতো সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, ভাষা সম্পর্কিত অনেক সমস্যা এই সময়কালে সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাবে। তার সাথে মঙ্গল যেহেতু সপ্তম এবং দ্বাদশ এই দুই ঘরের অধিপতি, যার ফলে আমাদের দেশে আবার কোনো প্যান্ডেমিক আসতে পারে। ভারতবাসীদের বিভিন্ন রকমের অসুখ বাড়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ মঙ্গলের এই মহাদশাকালে অনেক হেলথ চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের ভারতবাসীদের হতে হবে। জেনারেল হেলথের ব্যাপারে লোকেদের এবং সরকারের অনেক বেশি খরচ হবে। সমাজে সেক্সুয়ালিটি, ব্যভিচার, করাপশন অনেক মাত্রায় বেড়ে যাবে। নেশা করার প্রবৃত্তি মানুষের মধ্যে বাড়তে শুরু করবে। তাহলে কি মঙ্গলের এই মহাদশাতে ভালো কিছুই হবে না? দেখুন, মঙ্গল ভারতবর্ষের সাপেক্ষে একটি অশুভ গ্রহ, তাতে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষ করে প্রথম 2.5 বছর খুব কঠিন হবে। অর্থাৎ 2025 সেপ্টেম্বর থেকে 2027 শেষ অবধি এই সময়টা কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে খুবই কঠিন হতে চলেছে। এরপর 2030 থেকে 2032 পর্যন্ত এই সময়কাল কিন্তু আবার চ্যালেঞ্জ নিয়ে আসবে ভারতবাসীর বা ভারতের জন্য। ভারতবর্ষের সাপেক্ষে মঙ্গলের এই মহাদশা অনেক চ্যালেঞ্জ, অনেক প্রকার চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু তা ফেস করতে করতে আমাদের এবং আমাদের দেশের প্রতিরোধক শক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। এই সময়কালে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করবে এবং তাতে আমরা অনেক উন্নতি করতে পারব। মঙ্গলের মহাদশার পর ভারতবর্ষের শুরু হবে রাহুর মহাদশা। রাহু ভারতবর্ষের সাপেক্ষে লগ্নে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছেন। মঙ্গলের মহাদশা আমরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব বিভিন্ন চ্যালেঞ্জকে প্রতিরোধ করার জন্য, তার সুফল আমরা রাহুর মহাদশা থেকে পেতে শুরু করব এবং তার ইফেক্ট আমরা 2031 সাল থেকেই দেখতে শুরু করব। অর্থাৎ 2032 সালের পর থেকে ভারতবর্ষ বিরাট উন্নতির দিকে এগিয়ে যেতে শুরু করবে। প্রতিকার স্বরূপ আমরা ভারতবাসী হিসাবে কি করতে পারি যাতে আমাদের নিজেদের এবং আমাদের দেশের উন্নতি হতে পারে? দেখুন, আদ্রা হলেন রাহুর নক্ষত্র এবং আদ্রা হচ্ছে রুদ্রের রূপ, অর্থাৎ শিবের রূপ। এই সময়কালে আমাদের উচিত হবে শিবের পূজা করা। তার সাথে আপনাদের ভগবান কার্তিক এবং ভগবান গণেশের, অর্থাৎ এই দুই ভাইয়েরও পূজা করা আপনাদের জন্য খুবই উপযোগী হতে পারে। রাহুর নক্ষত্র আদ্রাতে মঙ্গলের অবস্থান, তাই এই সময়কালে আমাদের উচিত হবে মা কালীর পূজা করা। অর্থাৎ বলতে গেলে পুরো শিব পরিবারের পূজা করাই খুবই উপকারী ভূমিকা আমাদের জীবনে এই সময়কালে পালন করবে। আর আমরা ভারতবাসীরা যদি ভালো থাকতে পারি তাহলে আমাদের দেশও ভালোই থাকবে। তার সাথে আমরা যদি ভগবান হনুমানজির পূজা করি এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড অধ্যায়টি রামায়ণের পাঠ করি, তাহলে কিন্তু আমাদের আরও ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তার সাথে আমাদের দেশেরও উন্নতি ঘটবে এবং অনেক বাধা থেকে আমাদের দেশ মুক্তি লাভ করবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। হর হর মহাদেব, জয় মা কালী।